পাখির মাথায় হাত বুলিয়ে চোখ গরম করে আগন্তুক লোকটির দিকে তাকাতেই থমকে যায় শান। আপনা আপনি মুখ হা হয়ে আসে। বৃষ্টিতে ভিজে জবুথবু। ডান বাহুতে নজর ফেলে চোখ মুখ কুঁচকে নেয় শান। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে রনি। অবাক বিস্ময় প্রশ্ন করে শান। কান্না থামিয়ে থতমত খেয়ে যায় পাখি। পিটপিট করে শানের আড়াল থেকে মানুষটাকে দেখার চেষ্টা করে। ভাইয়া কিছু একটা করো, খুব জ্বলছে, ব্যথায় দাঁতে দাঁত পিষে বলে রনি। শান তড়িঘড়ি করে পাখিকে সরিয়ে ছুটে যায় রনির কাছে। আনমনে বিড়বিড় করে পাখি, তার মানে ইনি রনি। শান টি-শার্টের হাত উঁচিয়ে দেখে চামড়া থেকে অনেকটাই ছিলে গেছে। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দেয় শান। বেশি কিছু হয়নি ভেবে রনি একবার পাখির দিকে আগুন চোখে তাকিয়ে আগাগোড়া দেখে নিয়ে হাতটা চেপে ধরে। পাখি অপরাধীর ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু। হঠাৎ শানের ডাকে সম্বিত ফেরে। পাখি, দ্রুত ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো কুইক। পাখি রনির দিকে একবার দেখে নিয়ে উপর ঘরে চলে যায় ফার্স্ট এইড বক্স আনতে। তুই এভাবে? এই সময়? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না রনি, হড়বড়িয়ে একসাথে কতগুলো প্রশ্ন করে শান। আগে কিছু একটা করো ভাইয়া, খুব জ্বলছে আমার। সবটা পড়ে বলছি, অনুনয়ের স্বরে বলে রনি। ইতোমধ্যে পাখি চলে আসে হাতে বক্সটা সমেত। এগিয়ে দেয় শানের দিকে। শান হাত বাড়িয়ে সেটা নিতেই পাখির মলিন মুখটার দিকে একবার তাকায়। পাখি অপরাধীর মতো নজর সরিয়ে নেয়। দেখি, হাত দে বলেই রনির হাতটা টেনে নেয় শান। স্বগতোক্তি করে বলে, তোর তো পুরো শরীর ভেজা, কিভাবে কি করব আমি? শানের কথা শেষ হতেই রনি উপরের টি-শার্ট খুলতে উদ্যত হয়। পাখি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। পাখি, একটা শুকনা তোয়ালে নিয়ে আসো। শানের এক একটা কথায় অবাক হয় রনি। হাজার প্রশ্ন এসে মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আগে নিজেকে কোনোমতে এই যন্ত্রণা থেকে উদ্ধার করতে হবে, তারপর সমস্ত প্রশ্ন। পাখি একটা শুকনা তোয়ালে এগিয়ে দিতেই বাঁ হাতে সেটা এক প্রকার টেনে নেয় রনি। পুরো গা কোনোমতে মুছে হাতটা এগিয়ে বলে, তাড়াতাড়ি ভাইয়া। কিছুক্ষণের মাঝে শান ক্ষত হওয়া জায়গাটা পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। এবার বল, সুদূর আমেরিকা থেকে আমায় কিছু না জানিয়ে এভাবে আসার কারণ কি? থমথমে মুখে প্রশ্ন করে শান। ব্যথায় টনটন করা হাতটা সোফার হাতলে রেখে রনি শানের দিকে চেয়ে থাকে। পিছনে দাঁড়ানো পাখিকে দেখে দাঁত কিরমির করে বলে, আগে এটা বলো, এই ডাকাত মেয়েটা কে? রনি, কপট রাগ দেখায় শান। তুমি জানো না ভাইয়া, এই মেয়ে কতটা সিরিয়াস। ভাবা যায়। আমি তো দেখছি পুরো দোষ তোর। হা হয়ে রনি শানের দিকে তাকায়। আমার দোষ মানে? আমি কি করলাম? আর ওই মেয়েটাকে যে এভাবে বলছো, কাঁদো কাঁদো স্বরে বলে রনি। এভাবে না জানিয়ে আসাটা উচিত হয়নি। ছুরিটা যদি ঠিকভাবে লাগতো বুঝতে পারছিস কি অবস্থা হতো? আর ওর এমন আচরণ স্বাভাবিক নয় কি? তুমি আমার পুরো কথা না শুনেই বললে সবটা আমার দোষ? আপাত দৃষ্টিতে তাই তো মনে হচ্ছে। আচ্ছা বল শুনি। আমি আসলাম তোমায় সারপ্রাইজ দিব বলে। জানি এই সময় তুমি বাড়িতেই থাকো। এক্সামের কারণে গত মাস থেকে তোমার সাথে ভালো করে কথা হয় না, দেখাও হয় না। তাই এভাবে আসা। এয়ারপোর্ট থেকে সোজা এখানে। আকাশ খারাপ ছিল কিন্তু গেইটে পা রাখতেই বৃষ্টি শুরু হয়ে যায়। পরে দারোয়ানের ওখানে অপেক্ষা করি। ওখান থেকে দেখি পুরো বাড়ি অন্ধকার। বৃষ্টি একটু থামলে বাড়িতে ঢুকি।
দরজা এমনি ভেরানো ছিল। তখন ও সিঁড়ি দিয়ে নিচে নামছিল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে। আমার সাথে তর্কাতর্কি করে হঠাৎ অন্ধকারে ছুরিটা ছোড়ে। আহোহো ভাইয়া হাত গেল বলে ব্যথায় ককিয়ে ওঠে রনি। শান দীর্ঘশ্বাস ছেড়ে মাথা ঘুরিয়ে পিছনে দাঁড়ানো পাখির দিকে দেখে নেয়। ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে সে। আরও কি বলে জানো? ও নাকি এ বাড়ির বউ, পুনরায় বলে রনি। ভুল তো কিছু বলেনি। আর ইউ কিডিং ব্রো? বউ আর তোমার? হ্যাঁ হো, শানের কথাকে উড়িয়ে দেয় রনি। ও হচ্ছে পাখি, আমার ওয়াইফ। ভাইয়া মজা করো না তো। এখন ভালো লাগছে না মজা। তুমি বিয়ে করবে এটা বিশ্বাস করতে পারবো না আমি, চাপা রাগ করে বলে রনি। শান হাসতে হাসতে জবাব দেয়, মম এটাই ফ্যাক্ট। বলে উঠে গিয়ে পাখির সামনে দাঁড়ায়। চোখের কোণে চিকচিক করা জলের কণাটা মুছিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে বলে, তোমায় বলেছিলাম না রনির কথা? কাকার ছেলে? মাথা উপর নিচ করে রনির দিকে চেয়ে হ্যাঁ বোধক উত্তর জানায় পাখি। এই সেই রনি। কি হতো বলো তো ছুরিটা যদি হাত ছুঁয়ে পাশ কেটে চলে না যেত? পাখি মিয়ে যাওয়া গলায় বলে, আমি বুঝতে পারিনি, সরি। খুব ভয় পেয়ে গেছিলাম। বলতে বলতে ঠোঁট কাঁপিয়ে কেঁদে ফেলে পাখি। শান আলতো হাতে মাথাটা বুকের সাথে ধরে। রনি দ্রুত উঠে শানের হাতটা টেনে এপাশে করে বলে, লাইক সিরিয়াসলি? তুমি সত্যিই বিয়ে করেছ? তো বলছি কি এতক্ষণ ধরে? অবাকের চরম সীমায় অবস্থান করছে রনির মগজ। ভাবতেও পারছে না শান বিয়ে করবে। এটাই তো স্বাভাবিক। যা ফ্রেশ হয়ে নে। সবটা বলছি, বলে রনিকে তাড়া দেয় শান। রনির কাঁধের ব্যাগটা মেঝে থেকে উঠিয়ে ওকে রুমে নিয়ে যায়। পাখি এতক্ষণে হাফ ছেড়ে বাঁচে। বুক হাত দিয়ে বিট বোঝার চেষ্টা করে। নিজের প্রতি নিজেরই কেমন যেন খারাপ লাগা কাজ করছে। নিজের করা ভুলের জন্যে বুক কেঁপে ওঠে পাখির। একটুর জন্যে কি হয়ে যেত? পাখি তড়িঘড়ি করে রাতের রান্নাটা সেরে নেয়। ফ্রিজ থেকে বাকি তরকারিগুলো গরম করে ডাইনিংয়ে সাজায়। ততক্ষণে শান রনিকে সহ নিচে নেমে আসে। ডাইনিংয়ের চেয়ার টেনে বসতে বসতে শান বলে, এবার সত্যি করে বল হঠাৎ কেন আসলি? কি বলছো ভাইয়া? দেশে আসবো তার কারণ লাগে? অবাক হওয়ার ভঙ্গিতে বলে রনি। আমায় নিজেকে চেনাতে আসিস না। তুই যে কারণ ছাড়া আসিসনি তা আমি জানি। এবার সত্যি সত্যি বল। আসলে ভাইয়া, একজনের সাথে মিট করতেই আর কি, মিনমিন করে বলে রনি পাখির দিকে তাকায়। লজ্জাবোধ আর সংকোচে চোখ নিচু করে নেয় পাখি। শানের চেয়ারের কোণা ধরে দাঁড়িয়ে থাকে। এক সেকেন্ড তোমায় কোথাও দেখেছি আমি, পাখিকে উদ্দেশ্য করে বলে রনি। পাখি বিব্রত হয়ে কণ্ঠের স্বর খাদে ফেলে বলে, আমাকে? হুমম তোমাকে। ভ্রুকুচকে শান একবার রনির দিকে আরেকবার পাখির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওকে কোথায় দেখবি তুই? দেখেছি তো অবশ্যই ভাইয়া। তবে মনে করতে পারছি না, ভাবুকের মতো বলে রনি। হইছে আর ভাবতে হবে না। খাতা বললি না কার সাথে মিট করতে দেশে আসলি? খাবারের লোকমাটা মুখে দিতে দিতে বলে শান। রনি নজর এদিক সেদিকে করে বলে, ততেমন কেউ না। এই আর কি ফেসবুক ফ্রেন্ড। শান মুচকি মুচকি হেসে বলে, শেষমেশ ফেসবুক ফ্রেন্ডের টানে দেশে আসলি তবে? থতমত খেয়ে রনি চুপ করে ভাতগুলো নাড়াচাড়া করে। শান ওদিকে একবার তাকিয়ে বলে, গার্লফ্রেন্ড ইস্যু?
তেমনটাই বাদ দাও না এসব। বলো আগে এই মিরাকল ঘটল কি করে? বিয়ে, তাও এই ডাকাত। বলতে বলতে শানের দিকে তাকাতেই থেমে যায় রনি। এরপর শুরু থেকে শেষ অবধি সবটা রনিকে বলে শান। শুনে হেঁচকি ওঠে রনির। পাখি পানির গ্লাস এগিয়ে দেয়। পানিটা খেয়ে নিজেতে ফিরে আসে রনি। সকালবেলা পাখির কাছে হন্তদন্ত হয়ে ছুট আসে রাখি। তখন রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে পাখি। রাখিকে হাঁফাতে দেখে বলে, কি রে এভাবে হাঁফাচ্ছিস কিসের জন্যে? বলে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয়। রাখি পানিটা খেয়ে পাখিকে ড্রয়িং রুম টেনে আনে। কি হইছে কি, বলবি তো? আরে ওই আমেরিকা প্রবাসী ছেলেটা বলেছিলাম না তোরে? হ্যাঁ, মনে আছে। কি যেন নাম বলেছিলি? ইবনে। আরে ইবনে জুহাইর। ওর সাথে গত 1 মাস থেকে শুধু ঝগড়া লাগে। সময় দেয় না। আমারও ভালো লাগছিল না, ও তো ঝগড়াঝাটি পড়ে ব্রেক আপ করি। কাল রাতে বিডি সিম থেকে মেসেজ করে বলছে সে নাকি দেশে এসেছে আর আমায় বিয়ে করে তবেই ফিরবে। কি করি আমার মাথায় কুলাচ্ছে না। তবে সমস্যা কি? আমি যতদূর জানি তুইও তো ভালোবাসিস। তাহলে? মা বিদেশে থাকা পছন্দ করেন না। ওর কথা মাকে বলাতে ডিরেক্ট না করেছে। আমি কি করব রে, কোনো উপায় দে। তুমি এখানে? রাখির কথা শেষ হতেই উপর থেকে রনি চিল্লিয়ে ওঠে। পাখি রাখি দুজনেই মাথা তুলে তাকায়। রাখি হতভম্ব হয়ে বলে, তুমি এখানে কেন? রনি কিছু না বলে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে আসে। পাখির মাথায় কিছুই ঢুকছে না এখন। ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। রনি নেমে এসে রাখির সামনে দাঁড়ায়। দাঁত কিরমির করে বলে, তুমি এখানে কেন? যাক এসে পড়েছ ভালোই হইছে। আমায় আর কষ্ট করে খুঁজতে হলো না। এবার বলো তোমার এই সব নাটকের কারণ কি? রাখি পিটপিট করে চোখ তুলে তাকায় রনির দিকে। ভাবতেও পারছে না তাদের প্রথম দেখাটা এভাবে হয়ে যাবে। কি হলো, আনসার মি, রেগে গিয়ে বলে রনি। পাখি এতক্ষণ চুপ থেকে সবটা বোঝার চেষ্টা করে। এরপর রাখির হাত চেপে বলে, ও আমার ফ্রেন্ড হয়। আপনি ওকে চেনেন? রাখির দিকে তাকিয়ে বলে, রাখি তুই ওকে চিনিস? এইটা রনি, রিনরিনে কণ্ঠে বলে রাখি। হ্যাঁ তা তো জানি। এই সেই ইবনে জুহাইর রনি। অবাক হয়ে চেয়ে থাকে পাখি। রনি কিছু বলতে যাবে তার আগেই শান বলে ওঠে, এত চিৎকার কিসের? সবাই উপরের দিকে তাকায়। রনি 2 সিঁড়ি উঠে বলে, ভাইয়া এই সেই মেয়ে যার জন্যে দেশে আসা। কটমটে চোখে পাখির দিকে তাকিয়ে বলে, আর যার জন্যে তোমার ডাকাত বউয়ের ছুরির আঘাত সহ্য করা। রনির কথায় চমকে যায় রাখি। হন্তদন্ত হয়ে বলে, কিসের ছুরির আঘাত দেখি তো। রনি হাতাটা উঁচিয়ে অসহায়ের মতো ব্যান্ডেজের দিকে ইশারা করে। রাখি হাতটা দেখে ভয়ার্ত গলায় বলে, এতখানি ব্যান্ডেজ? কি করে হলো? এরপর রনি কাল রাতের সব ঘটনা রাখিকে খুলে বলে। চাপা রাগত স্বরে বলে, সবটা হইছে তোমার জন্য। আমি আসতে বলেছি তোমারে? পাউচিয়ে রাগী চোখে বলে রাখি। তা বলতে যাবা কেন? তুমি তো নতুন পাইছ না। বাজে কথা বলবা না একদম। মেরে বালি চাপা দিব। ফালতু ছেলে। তোমরা থামো এবার। কি শুরু করলে দুজনে? হেসে দিয়ে বলে শান। রনিকে প্রশ্ন করে, এসবের মানে কি? ভাইয়া ওর সাথে গত 1 বছর ধরে রিলেশনে আছি।
গত মাস থেকে এক্সামের চাপে ব্যস্ত ছিলাম, সসময় দিতে পারিনি বলে কিনা ব্রেকআপ। কিন্তু ও তো জানে না ওর কার পাল্লায় পড়েছে। রাখির দিকে রাগী চোখে তাকিয়ে বলে রনি। মিথ্যা কথা ভাইয়া, ও নিউ রিলেশনে জড়াইছে। আর সবথেকে বড় কথা, খালি ঝগড়া করে আমার সাথে। তার থেকেও বড় কথা, মা কিছুতেই মানছে না যে প্রবাসী কারোর সাথে আমার বিয়ের হোক। মলিন মুখে বলে রাখি। শান পাখির দিকে একবার তাকিয়ে চোখ হরিয়ে রাখির দিকে তাকিয়ে বলে, তুমি কি চাও সেটা বলো। এটা নিশ্চয়ই তোমার মা জানে না যে রনি আমার ছোট ভাই। আমি কিছু জানি না ভাইয়া, মা যা বলবে তাই। রাখির কথায় তেড়ে আসে রনি। প্রেম করার সময় মনে ছিল না মা মানবে কিনা। ভেঙচি কেটে কটাক্ষ করে বলে রনি। আহ রনি, কি বাচ্চাদের মতো করছিস? আমি কথা বলছি তো। তুমি কি করো, আমার ওকে চাই। চাই তো চাই ব্যাস। দরকার পড়লে উঠায় নিয়ে যাব। ভরা মজলিসে এমন কথা রাখিকে বিপাকে ফেলে দেয়। লজ্জায় মাথা নিচু করে ফেলে। মুচকি হাসিতে এক নজর তাকায় রনির দিকে। আচ্ছা, আমি কথা বলছি তোমার মায়ের সাথে বলেই শান উপরে উঠে চলে যায়। যাওয়ার আগে পাখিকে একবার রুমে ডেকে যায়। পাখি, রনি আর রাখির দিকে তাকিয়ে মুচকি হেসে শানের পিছন পিছন চলে যায় শানের ঘরে। ভাবি তোমায় রাখির ফোনে দেখেছি, সিঁড়ির দিকে চেয়ে গলা উঁচিয়ে বলেরি। কাগজটা দেখে নাও ভালো করে, ডকুমেন্টগুলো কালেক্ট করেছি। আমার মনে হয় যা করার এখনই করা উচিত। কি বলো তুমি? পাখির দিকে কাগজপাতি এগিয়ে বলে শান। শানের কথার কিছুই বুঝে উঠতে পারছে না পাখি। তবুও কাগজগুলো হাতে নিয়ে একের পর এক উল্টিয়ে দেখা শুরু করে। কিছুক্ষণ পর কাগজগুলো বন্ধ করে কয়েক মুহূর্তের জন্যে চোখের পাতা বন্ধ করে নেয়। চোখ খুলে বলে, ছি, একটা মানুষ কতটা নীচ হতে পারে ভাবা যায় না। আমি এসবের কি বুঝব বলেন? আপনার যা ভালো মনে হবে করবেন। শান মুচকি হেসে পাখির দু বাহুতে হাত রাখে। টেনে এনে বিছানায় বসিয়ে গালে হাত রেখে বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী। মানে বুঝো? মানে তুমি ডক্টর ফয়সাল আহমেদ শানের অর্ধেক অঙ্গ। আমার লাইফের যা কিছু সুন্দর সবই তোমার আগমনে। আর সেই তুমিটাকে ছাড়া কি করে কোনো সিদ্ধান্ত নেই বলো তো? ছলছলে চোখে পাখি শানের দিকে তাকায়। হুমম, বলো এবার, কি করব? নাকি আরও কিছুদিন উঠতে দিব? তবে পাপের সাম্রাজ্য বেশি বড় হতে দিব না আমি। বলতে বলতেই চোয়াল শক্ত হয়ে আসে শানের। আপনার মন যা বলে তাই করুন। আমি জানি আপনি বিচক্ষণ। তবে আমি সবসময়ই আপনার পাশে আছি। শানের হাতটা দুই হাতে ধরে বলে পাখি। পাখির দুই হাতের উল্টো পিঠে চুমু দিয়ে এগিয়ে যেতেই পাখি পিছিয়ে যায়। কি করছেন? কি করছি মানে? রাতে তো ভয় একদম সিধিয়েছিলে। বুকের উপর শুয়ে কখন ঘুমাইছ টেরি পাইনি। পরে দেখি ঘুমে বিভোর। হ্যাঁ, তো মানে বুঝই তো। উহু, একদম না। আপনাকে দেখলে কেউ বলতে পারবে না আপনি এতটা দুষ্টু আর অসভ্য। শব্দ করে হেসে শান জবাব দেয়, বউয়ের কাছে বাপ্পারাজ হয়ে লাভ নাই। হতে হয় ইমরান হাশমি। এই না না, একদম না বলছি। বলতে বলতেই মিলিয়ে যায় পাখির স্বর। রাখি থম মেরে তখন থেকে বসে আছে সোফায়। মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না যেন। রনি কতবার কত প্রশ্ন করেছে, সে একটারও জবাব দেয়নি। রাখি বেশ ভালোভাবেই বুঝেছে তার মায়ের সম্পর্ক কোনোভাবেই মেনে নিবে না।
আর সে তার মাকে ফেলে কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। এরকম কেন করতেছ রাখি? কেন বোঝার ট্রাই করছো না আইম ইন লাভ উইথ ইউ? ড্যাম ইট, মুখটা থমথমে করে করুণ স্বরে বলে রনি। হুট করে রাখির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে হাত দুটো ধরে নেয়। কিছু তো বলো রাখি। দেখো শুধুমাত্র তোমার জন্যে আমি এত দূরে এত বছর পর চলে এসেছি ভাইয়ার কাছে। এভাবে রিফিউজ করো না আমায়। আই কান্ট বেবি, আই কান্ট লিভ উইথাউট ইউ। প্লিজ ট্রাই টু ফিল মাই ফিলিংস। ইটস রিয়েলি হার্টস। বলতে বলতে পাখির হাত দুটোয় নিজের কপাল ঠেকায় রনি। কাপা কাপা হাতে মাথায় হাত বুলিয়ে রাখি বলে, ভাইয়া যদি মাকে রাজি করাতে পারে আমি এককালীন দেশে চলে আসব। রাখির কথাকে সম্পূর্ণ করতে না দিয়েই হড়বড়িয়ে বলে রনি। কেমন যেন মায়াবী একটা মুখ। এত অনুনয় করছে রাখিকে। রনিকে উঠিয়ে পাশে বসায় রাখি। স্মিত হেসে বলে, আমি আবারও মাকে বোঝাব। সত্যি? একদম। নীরা, শহরে বহুল আলোচিত সমালোচিত একটি নাম। একদল মানুষের কাছে যে আইডল, আরেক দল মানুষের কাছে সে সমালোচনার কেন্দ্রবিন্দু। ডাক্তারি পেশার পাশাপাশি প্রয়াত স্বামীর ব্যবসা, সাথে নিজের অনলাইন অফলাইন বিউটি প্রোডাক্টের ব্যবসা সে একা হাতে সামলাচ্ছে। নারীবাদীদের কাছে এ এক বিরাট মিশাল। ডাক্তারি পাশ দিয়ে পেশায় নিযুক্ত হওয়ার খুব বেশি দিন হয়নি। এরই মাঝে বেশ প্রশংসিত সে। তার একমাত্র কারণ সে হতদরিদ্রদের বিনা পারিশ্রমিক চিকিৎসা প্রদান করে। অনলাইন মার্কেটিং এও বেশ সরব নীরা। বিভিন্ন বিউটি প্রোডাক্টের ব্যবসা তার। রাজধানীর কয়েকটা বড় বড় মানসম্মত এলাকায় তার বিউটি পার্লারও রয়েছে। এত সব একা একা করা মোটেই চাকতিখানি কথা নয়, যা সে গত 2 বছরের ধরে সুনামের সাথে করে আসছে। অথচ কেউ জানে না তার এত সব লোক দেখানো নামে মাত্র ব্যবসার পিছনে কতটা ঘৃণ্য কর্মকাণ্ড লুকায়িত আছে। তার বিলাসবহুল জীবন যদিও সবার দৃষ্টিতে এসেছিল, তবে তার স্থায়িত্ব বেশি দিন থাকেনি। কারণ টাকার জোরে সে সব বদনাম ঢেকে ফেলেছে। গ্রাম থেকে ফিরেছে শর্মিলা, রাহেলা, আব্দুল্লাহ আর ইনাহ। আরও কিছুদিন থাকার ইচ্ছে ছিল শর্মিলার, কিন্তু শানের কথার কাছে সে পারেনি। অগত্যা চলে আসতে বাধ্য হয়েছে। সদর দরজায় পা রাখতেই রনি শব্দ করে বলে ওঠে, বড় মা। আজ এত বছর পর শর্মিলাকে এভাবে দেখে রনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। সে ভাবতেও পারছে না এভাবে শর্মিলার সাথে তার দেখা হবে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ছোটবেলায় নিজের ছেলের মতো ভালোবাসতেন রনিকে। বিদেশ থেকে ফিরলেই বায়না করত শর্মিলার কাছে সে খাবে, ঘুমাবে, গোসল করবে। এক কথায় দেশে ফিরলে রনির সবটা আবদার জুড়ে ছিল শর্মিলা। সেই মানুষটা যখন চলে যায় তখন সে কিছুতেই এই অপবাদটা মানতে পারেনি। অথচ না মেনেও কোনো উপায় ছিল না। এরপর হাতে গোনা কয়েকবার শুধু দেশে এসেছিল রনি। তারপর আর এদেশের মাটিতে পা রাখেনি রনি। মুখোমুখি বসে আছে বাড়ির সবাই। মূলত একটা আলোচনায় বসা। অপেক্ষা শুধু শানের। কারণ সে এখানে ডেকেছে। পাখি একটু হলেও আঁচ করতে পেরেছে কি কারণে আজ বৈঠক। সবার জন্যে নাস্তা পানির ব্যবস্থা করে শানকে ডাকতে চলে যায় উপরে। কি ব্যাপার, সবাইকে নিচে বসিয়ে এখানে কি করছেন আপনি? ভ্রুকুটি করে প্রশ্ন করে পাখি। শান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পাখির দিকে তাকায়। নেমে আসা চশমাটা উপরে ঠেলিয়ে ফিরতি প্রশ্ন করে, সবাই এসেছে? হুমম, সবাই। কিন্তু আসল মানুষরাই তো এলো না পাখি। আসবে হয়তো।
ফোন দিলাম রাখির কাছে, ওর মা নাকি আসতে চাইছে না। বিজ্ঞের ন্যায় শান জবাব দেয়, আমি দেখেছি আর আসবে না। দেখো ঠিকই চলে আসবে। নিচ থেকে ডাক পড়ে যায়। পাখি আর এক মুহূর্ত দেরি না করে ল্যাপটপটা সরিয়ে শানের হাত টেনে নিয়ে যায়। মূলত আজ রাখি আর রনির বিয়ের ব্যাপারেই আলোচনা করতে সকলকে উপস্থিত থাকতে বলেছে শান। কারণ পরিবারের সবার উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণকে বেশি প্রাধান্য দেয় সে। শুরু থেকেই থম মেরে বসে আছে রেহানা হক। রনি রাখির দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। যেন নজর সরালেই মেয়েটা হাত ফসকে চলে যাবে। রাখি সেদিকে একবার দেখে লজ্জা মিশ্রিত একটা হাসি উপহার দেয়। রনি বুকের বাপাসটা চেপে ধরে মরার ভান করে শানের কানে চাপা সরে বলে, ভাই আমার অবস্থা খুব খারাপ। ব্যাপারটা বিয়ে পর্যন্ত নিয়ে যাও। প্লিজ ভাইয়া প্লিজ। শান কপট রাগ নিয়ে রনির দিকে তাকাতেই রনির মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। শটান হয়ে বসে থাকে। এক পর্যায়ে শান, রাখি আর রনির ব্যাপারটা সর্বসম্মুখে বলে। আর সবশেষে প্রস্তাব রাখে রেহানা হকের কাছে। তিনি স্বভাবসুলভ হাসিটা উপহার দিয়ে বলেন, এটা সম্ভব না ডক্টর শান। আমার একটা মাত্র মেয়ে। ওর বাবা গত হওয়ার পর খুব কষ্টে এত সবটা আগলে ওকে নিয়ে জীবন পার করছি। আর সেই মেয়েকে সুদূর আমেরিকা আমি পাঠাতে পারবো না। মাফ করবেন, আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। গড়গড় করে কথাগুলো বলে দেয় রেহানা। রাখি ছলছলে চোখে সেদিকে তাকাতেই দুফোঁটা জল টুপ করে গড়িয়ে পড়ে হাতের উপর। রনি সেদিকে তাকিয়ে বলে, দরকার পড়লে আমি দেশে চিরস্থায়ী চলে আসব আন্টি। সবাই থমথমে মুখে রনির দিকে দৃষ্টি নিবন্ধ করে। শান কটমটে চোখে তাকাতেই রনি মিয়ে যাওয়া কণ্ঠে বলে, হ্যাঁ চলে আসব। আমি আপনার অবস্থাটা বুঝতে পেরেছি মিসেস হক। কিন্তু মেয়ে তো বিয়ে দিতেই হবে, তাই না? রনি আমার কাকাত ভাই বলে বলছি না, ওদের দুজনের মাঝে বন্ডিং অনেক ভালো। সব থেকে বড় কথা ওরা একে অন্যকে খুব ভালোবাসে। শান খুব স্বাভাবিক এবং শান্ত করে কথাগুলো বলে রেহানার দিকে তাকায়। তার মাঝে কোনো প্রকার কোনো পরিবর্তন খুঁজে পায় না শান। আবারও বলে, আচ্ছা, ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট। বিদেশ হওয়ায় আপনার যদি আপত্তি থাকে তবে সে দেশে এসে ভালো কোনো জবে জয়েন করবে। রনি মাঝখান থেকে বলে ওঠে, হ্যাঁ আমি তো এটাই করব। শান আবার ওর দিকে তাকায়। এবার রেহানা হকের মাঝে কিছুটা পরিবর্তন দেখা দিল। চিন্তিত চেহারায় তিনি প্রশ্ন করেন, ওর বাবা মায়ের কি মতো? শান ঠোঁটের হাসি প্রশস্ত করে বলে, আমার সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত। এখন আপনি বলেন, আপনি কি চান? শর্মিলা অনেক বুঝালো, রাহেলাও কম না। রাখি আর পাখি দুজনেই গুজুর গুজুর করছে। পাখির কোলে বসা ইনা সবার মুখের দিকে দেখছে। রনি সবার দিকে এক নজর চেয়ে মিনমিন করে বলে, সংসদের বিল কখন পাশ হবে ভাইয়া? ফেরা এত ড্রামাটিক। তুই একটু বেশিই বকবক করছিস না রনি? রনির দিকে ফিরে শটান হয়ে বসে বলে শান। স্বগতোক্তি করে দাঁত কিরমির করে বলে, তোর বিয়ের কথা আলোচনা হচ্ছে, কোথায় একটু লজ্জা পাবি তা না, ধেই ধেই করে মাঝখানে হাত ঢুকাচ্ছিস বারবার। সামনের দাঁত কপাটি কেলিয়ে রনি বলে, কি যে বলো ভাইয়া। লজ্জা আর আমি? ঠিক আছে ডক্টর শান আয়োজন করুন। রেহানার কথায় শান হাফ ছেড়ে বাঁচে।
নিজের উপর আসা দায়িত্ব থেকে অব্যাহত পায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। মুচকি হেসে রেহানা জবাব দেয়, ঠিক আছে। চকচক করে ওঠে রনির চোখ দুটো। পারে তো এখনই উড়াধুরা নাচতে মন চাচ্ছে তার। ওর এমন উসখুস করা দেখে শানসহ সবাই হেসে ওঠে। লজ্জায় মিয়ে যায় রাখি। শান ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে সেট করে নিচ্ছে। এমন সময় পাখি এসে বলে, আপনার মা আজ রওদে, কোথায় যাচ্ছেন তাহলে? আয়না দিয়ে ওর দিকে এক পলক তাকিয়ে বলে, ইম্পর্টেন্ট কাজ আছে একটা। বলতে বলতে শান কাবার্ডের কাছে এসে ড্রেস বের করে নেয়। শার্ট গায়ে খোলা বোতামে দাঁড়িয়ে থাকে। পাখি তখন এক দৃষ্টে চেয়ে আছে শানের দিকে। আমায় দেখা হলে এবার বোতামগুলো লাগিয়ে দিতে পারবেন ম্যাম? শানের কথায় হকচকিয়ে ওঠে পাখি। সহাস্যে এগিয়ে যায় শানের দিকে। শানের মুখোমুখি দাঁড়াতেই ডান হাতে কোমর জড়িয়ে শান কানে কানে বলে, আপনার স্পর্শ আমার শার্টটাও পেতে চায়। লজ্জামাখা হাসিতে পাখি বলে, ঢং। ট্রাস্ট মি। হইছে আর লাগবে না। বোতাম লাগানো হয়ে গেলে পাখি সরে আসতেই আবারও নিজের বুকের কাছে নিয়ে আসে শান। চুলের খোপাটা খুলে দিয়ে পাখির দিকে তাকায়। ফট করে বাম গালে চুমু দেয়। আবারও পাখির মুখোমুখি দাঁড়ায়। ভ্রুকুচকি শানের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে পাখি। আবারও ফট করে ডান গালে চুমু দিতেই পাখি ঠেলে দূরে সরিয়ে দেয়, এত রোম্যান্স কেন আজ? শান কোনো জবাব না দিয়ে বলে, একটা জরুরি কাজে যাচ্ছি যান। কি কাজ? চিন্তিত ভঙ্গিতে বলে পাখি। শান ওর দুই কাঁধে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমার বাবার তৈরিকৃত পাপের সাম্রাজ্য বিনষ্ট করতে। যার একচ্ছত্র নারী, নীরার আওতাধীন। কথাটা শোনার সাথে সাথেই পাখির চোখে মুখে দুশ্চিন্তারা একসাথে উড়ে আসে। কেমন মলিন দেখায় মুখটা। পাখিকে অস্বাভাবিক দেখে শান প্রশ্ন করে, কি হলো? আপনার কিছু হবে না তো? হতাশ কণ্ঠে বলে পাখি। শান ঠোঁটের হাসিকে প্রশমিত করে চিরুনিটা পাখির হাতে ধরিয়ে দেয়। এরপর মাথাটা এগিয়ে দেয়। কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কারণ আমি অপরাধ করতে নয়, অপরাধের ঘাঁটি ভাঙতে যাচ্ছি। মাথা আঁচড়ানো হয়ে গেলে চিরুনিটা পাখির হাত থেকে নিয়ে টেবিলের উপর রাখে। হাত টেনে বিছানায় বসিয়ে বলে, এত চিন্তা করো না। সব প্রমাণ আমার কাছে আছে। আর পরশের ফ্রেন্ড আছে গোয়েন্দা বিভাগের অধীনে। উনি আশ্বস্ত করেছে আমায়। শানের বলা কথাগুলো পাখির মনে একটুও দাগ কাটতে পারল না। হঠাৎ করে বলেই ফেলল, আমিও যাব। শান ঠোঁট কিঞ্চিত প্রসারিত করে ভ্রুতে ভাঁজ ফেলে বলে, তুমি গিয়ে কি করবা? জানি না। তবে ওই থার্ড ক্লাস মেয়েটাকে দেখার ইচ্ছে আমার। বলতে বলতে চোখে মুখে রাগ ফুটে ওঠে পাখির। ও অনেক সুন্দর। বুঝলে? বলতে বলতে উঠে দাঁড়ায় শান। এই একটা কথায় থমকে যায় পাখি। গলা দিয়ে যেন আর কোনো কথাই বের হচ্ছে না। টলমলে চোখজোড়ার নজর এদিক সেদিকে করে চোখে জমানো পানিটা ভিতরে পাঠানোর চেষ্টা করছে। হঠাৎ করে শান এসে দুই বাহু ধরে ফেলে। তুমি ওর থেকেও সুন্দর। আমার জীবনের যা কিছু সুন্দর সব তোমার বদৌলতে, বলেই পাখির কপালে ঠোঁট ঠেকিয়ে চুপ করে থাকে।
পাখি রাগে অভিমানে নিজেকে ছাড়ানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, এখনো তাকে ভালোবাসেন তাই না? গা ঝাঁকিয়ে শব্দ করে হেসে দেয় শান। সে হাসি পাখির সারা শরীরে যেন হিংসার আগুন ধরিয়ে দেয়। রেগে উঠে এসে টেবিলের উপর থেকে ওয়ালেটটা নিয়ে শানের হাতে ধরিয়ে দেয়, ড্রেসিং টেবিলের উপর থেকে চশমাটা হাতে ধরিয়ে দেয়। শান মুচকি মুচকি হেসে পাখির দিকে দেখছে। এসব একবারেই হাতে দিচ্ছ কেন? হেসে হেসে বলে শান। টলটলে চোখে শানের দিকে না তাকিয়ে পাখি জবাব দেয়, যাতে এসবের উছিলায় বারবার আমায় ডাকতে না পারেন। পা বাড়িয়ে চলে আসতেই আবার বলে ওঠে, আর হ্যাঁ, নীরা যখন নিঃস্ব হয়ে যাবে তখন না হয় এ বাড়িতে এনে সারাদিন ওকে মুখের সামনে বসিয়ে রাখবেন। আর ঢকঢক করে ওর সৌন্দর্য গিলবেন। পাখির কথায় শানের হাসি যেন থামছেই না আর। সশব্দে হেসে ওঠে। পাখির হাত টেনে আয়নার সামনে দাঁড় করাই। কিছুতেই দাঁড়াতে নারাজ পাখি। শান পিছন থেকে পেটের উপর হাতের শক্ত বাঁধনে জড়িয়ে নেয়। কাঁধের চুল সরিয়ে গাঢ় চুম্বন এঁকে দেয়। তবুও পাখি নিজেকে ছাড়ানোর চেষ্টায় মত্ত। পাখির এমন আচরণে শানের স্পর্শের গতি আরও বেড়ে যায়। শ্বাস ভারী হয়ে আসতেই পাখি থেমে যায়। খুব শান্ত চোখে আয়না ভেদ করে শানকে দেখে। স্বাভাবিক কণ্ঠে বলে, এখনো ভালোবাসেন? অবশ্য প্রথম প্রেম বলে কথা। পাখির কথার কোনো জবাবই শান দেয় না। খানিক পরেই শান কাঁধের উপর থুতনিটা রেখে সহাস্যে জবাব দেয়, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওটা মজা করেছি। আর মজাটা না করলে বুঝতাম কি করে আমার বউ আমায় নিয়ে কতটা পজেসিভ। পার্লার বেশ রমরমা চলছে নীরার। লেডিস জেন্টস উভয়ের বিভিন্ন ব্রাঞ্চ খুলেছে আনাচে কানাচে। এক নামে সবাই চেনে পারফেক্ট লুক বিউটি পার্লার, ফেইক নাম। ঢাকার মেইন অফিসেই আজ পুলিশের তদন্ত করার কথা। নীরা তখন চেম্বারে ব্যস্ত সময় পার করছে। হঠাৎ দায়িত্বরত কর্মীর ফোনে নীরা অবাক হয়ে যায়। কল রিসিভ করে কানে নিতেই পায়ের তলার মাটি যেন সরে যাওয়ার উপক্রম তার। খুব দ্রুত চেম্বার অফ করে মেইন অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এক গাদা পুলিশ দেখে ভড়কে যায় নীরা। খুব চাতুরতার সাথে নিজের অনুভূতিটা লুকিয়ে সৌজন্যমূলক হাসি উপহার দেয়। সম্ভাষণ জানিয়ে ভিতরে নিয়ে বসায়। তাদের আগমনের কারণ জানতে চায়। গোয়েন্দা বিভাগের অফিসার সোহেল ঘুরে ঘুরে সব প্রোডাক্টগুলো দেখছে। মুচকি হেসে বলে, তা ম্যাম, কতদিনের বিজনেস? এই তো 2 কিংবা 2.5 বছর হবে। অফিসার বসুন না প্লিজ। 2 কিংবা 2.5 বছরে এত এত নাম কামালেন, কিছু তো রহস্য আছেই ম্যাম। তাই না? থ্যাঙ্কস, আমি বসতে আসিনি। চুপসে যায় নীরার মুখ। আহত দৃষ্টিতে কর্মীদের দিকে তাকাতেই সবাই চোখ নামিয়ে নেয়। ইতোপূর্বে যতজন অফিসারই এসেছিলেন তার আগে কোনো না কোনোভাবে নীরা খোঁজ পেয়েছিল। তখন সাবধানতা অবলম্বন করা সুবিধা হতো। আজ সোহেল কিছু না বলেই সশরীরে উপস্থিত হয়। এই মুহূর্তে নীরার কি করা উচিত? কিছুই বুঝতে পারছে না সে। মাথা নুয়ে একাধারে ভেবেই চলছে সবটা। ফরিদ কাকা, তালা লাগাও। হঠাৎ সোহেলের গলায় তালা লাগানোর কথা শুনেই চট করে মাথা ওঠায় নীরা। অবাকের চরম সীমায় পৌঁছে বলে, হোয়াট? এসবের মানে কি? কোনো আইনি নোটিশ নেই, কিচ্ছু নেই, তালা লাগবেন মানে? আমার অপরাধ?
সোহেল নীরার সামনে এসে দাঁড়ায় ছোট ছোট চোখ করে বলে, সত্যিই কি ইতোপূর্বে আইনি নোটিশ পাননি ম্যাডাম? থতমত খেয়ে যায় নীরা। সে তো নোটিশ পেয়েছিল, কিন্তু টাকার জোরে সেগুলো তো ধামাচাপাও দিয়েছে। তাহলে আজ এমন হবার কারণ? ছোট ছোট কদমে একটা রুমের সামনে দাঁড়ায় সোহেল। গলা শুকিয়ে আসে নীরার। কি ভেবে যেন দরজায় সজোরে একটা লাথি দেয় সোহেল। কিন্তু দরজা না লাগানোর ফলে এমনিই খুলে যায়। আরে আরে, দরজাও ভিতর থেকে লাগানো নয়? স্ট্রেঞ্জ। নাকি সুযোগ পাননি কোনোটা? নীরাকে উদ্দেশ্য করে বলতে বলতে ঘরটার ভিতরে ঢোকে সোহেল। অপ্রীতিকর অবস্থায় তিনজন ছেলে মেয়েকে দেখে সোহেল চোখ মুখ কুঁচকে বেরিয়ে আসে। রাগত স্বরে বলে, কি ভেবেছিলেন পার্লারের ব্যবসার আড়ালে নোংরা অবৈধ ব্যবসা চালাবেন আর কেউ টেরও পাবে না, তাই না? নীরা জোর করে হাসি এলিয়ে কম্পিত কণ্ঠে বলে, ভুল ভাবছেন অফিসার। ওখানে বডি ম্যাসাজ করা হয়। আসলে এই কাজটা নতুন চালু করেছি। এখনো উদ্বোধন করিনি। তাই আর কি। বডি ম্যাসাজ সেন্টারে সে কর্মকাণ্ড পরিচালিত হয়, তাই না ডক্টর নীরা? রাগে চিল্লিয়ে বলে সোহেল। ভয় কোণঠাসা হয় নীরা। কিছুই বলার জো থাকে না আর। সোহেল আরেকজন জুনিয়র অফিসারকে একটা কাগজের কপি বের করতে বলেন। এরপর নীরার সামনে তা রাখতে বলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কাগজ পড়ে প্রাণ যেন ওষ্ঠাগত নীরার। এদিকে সোহেল প্রত্যেকটা তাকের প্রোডাক্টগুলো অন্যান্য সহকর্মী সহ দেখছে। কয়েকটা প্রোডাক্ট দেখেই চোখে মুখে তাচ্ছিল্যের ভাব ফুটে তুলে বলে, এতদিন জেনে এসেছি ডাক্তাররা সততাবান মানুষ হন। কিন্তু আপনাদের মতো ডাক্তাররা তো মানুষের জীবন নিয়ে খেলেন। রাগে চোয়াল শক্ত করে সোহেল আবারও বলে, প্রত্যেকটা প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ। সবগুলোর মেয়াদই শেষ হয়ে গেছে। আর সেগুলো দিয়ে আপনি এখনো সার্ভিস দিয়েই চলেছেন? সেইম অন ইউ ডক্টর নীরা। সোহেল পাশা থাকা জুনিয়র অফিসার আবিদকে ইশারা করে বলে, এরেস্ট। হোয়াট দ্য হেল ইজ দিজ গোয়িং? এভাবে কি করে কাউকে? বলতে বলতেই দুজন মহিলা পুলিশ এসে নীরার হাতে হাতকড়া পরিয়ে দেয়। আরে আরে, আমার কথাটা তো শুনুন অফিসার। নীরার কথা যেন কারোরই কানে যাচ্ছে না। সোহেল আবার বলে, ফরিদ কাকা পারফেক্ট লুক বিউটি পার্লারের সকল ব্রাঞ্চে তালা লাগানোর ব্যবস্থা করুন। আর সমস্ত প্রোডাক্ট নষ্ট করে দিন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। সবাই নিজ নিজ অবস্থান থেকে ঘৃণা জানায় নীরাকে, সাথে তার অবৈধ ব্যবসাকে। থানায় নিয়ে আসা হলে প্রথম যে মানুষটার মুখোমুখি হয় নীরা, সেটা আর কেউ নয়, শান। অট্টহাসিতে ফেটে পড়ে শান। রক্তচক্ষু নিয়ে নীরা সেদিকে তাকাতেই শানের হাসির গতি বেড়ে যায়। ডক্টর শান, থ্যাংক ইউ সো মাচ। আপনার সহযোগিতা ছাড়া আমরা এতদূর যেতে পারতাম না, কৃতজ্ঞ চিত্তে বলে হাত বাড়িয়ে দেয় সোহেল। সহাস্যে শান হাত বাড়িয়ে বলে, এভাবে ছোট করবেন না। আসলে কিছু কাজের বিনিময়ে ধন্যবাদটা পাইলে ভালো লাগে না। হেসে উঠে সোহেল কফির অফার করে একজনকে পাঠায় কফি আনতে। মুখ ঘুরিয়ে বলে, আসলে কি বলুন তো, আমাদের সমাজে ডক্টর নীরাদের মতো রাঘববোয়ালরা প্রমাণের অভাবে বছরের বছর আইনের ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। অনেক সময় প্রমাণ থাকলেও কিছুই করার থাকে না। উল্টো প্রমাণকেই ভুয়া প্রমাণিত করে। বলেই গা ঝাঁকিয়ে হেসে ওঠে দুজনেই। নীরা কটমটে চোখে সেসব দেখছে আর রাগে ফুঁসছে। শান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এই অবস্থা আরও কয়েক বছর আগে হতো যদি জানতাম আমার জন্মদাতা কতটা নিকৃষ্ট ছিল। যদি জানতাম তোমরা দুজনেই কত নোংরা, তাহলে এতদিনে আমার হাতেই হয়তো বাবার খুনের দায়ে হাতকড়াটা পড়ত,
রাগে তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলে শান। কপালের রগগুলো দপদপ করে ভেসে উঠছে। শানের কথার প্রত্যুত্তর করার মতো কোনো কথাই আজ নীরার কাছে নাই। কাম ডাউন, শান, বলতে বলতে পরশ ঢুকে পড়ে অফিস কক্ষে। শান সেদিকে চেয়ে নিজের রাগকে সংবরণ করে। পরশ কিছু কাগজ এগিয়ে দেয় সোহেলের কাছে। স্যার, এসব একটু দেখে নিন। প্রয়াত আহমেদ ওরফে আমাদের ডক্টর নীরার লেট হাজব্যান্ডের ইনকাম সোর্সের সকল ডকুমেন্ট। হাত বাড়িয়ে এসে সব নেয় সোহেল। পুরো মুখটায় ঘৃণা ভরে শানের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার বাবা এতটা নোংরা ছিলেন? নারী পাচার, খাদ্যে ভেজালের মতো নানা দুর্নীতির কাজে জড়িত ছিলেন। সোহেলের কথায় মুখটা পাংশুটে হয়ে যায় শানের। কথায় আছে, বাবা মায়ের কর্মের ফল সন্তানদের ভোগ করতে হয়। তাই তো বাবার মৃত্যুর পর আজ তার কর্মের জন্যে কিঞ্চিত হলেও অপমানিত হতে হচ্ছে শানকে। পরশ সবটা বুঝতে পেরে পরিবেশ স্বাভাবিক করতে বলে, উনাকে শানের বাবা হিসেবে না সম্বোধন করে ডক্টর নীরার লেট হাজবেন্ড বলাই ভালো স্যার। তখন শোনায় সোহাগা আর কি। তা যা বলেছেন পরশ, বলেই তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে সোহেল। আড়মোড়া ভেঙ্গে স্বগতোক্তি করে সোহেল বলে, আবিদ ডক্টর নীরাকে করতে না নেয়া পর্যন্ত সেলেই রাখো। সকালবেলা বেশ হন্তদন্ত হয়ে শান রেডি হয় হসপিটালের উদ্দেশ্যে। যেন তড়িৎগতিতে সব করতে পারলে বেঁচে যায় সে। পাখি কতবার জিজ্ঞেসাও করেছ আজ এত তাড়াহুড়ো কেন, কিন্তু কোনো জবাব মেলেনি। বরং বারংবার পাখিকে এভয়েড করেছে শান। যেটা পাখির নজর এড়ায়নি। কেমন যেন মনটা খারাপ হয়ে আসে। আজ শার্টের বোতাম নিজে নিজেই লাগাচ্ছে, এমনি সময় ভেজা চুলটাও পাখিকে দিয়ে মুছিয়ে নেয় আর আজ নিজেই করে নিচ্ছে, নিজে নিজেই চিরুনি চালিয়ে চুলটা সেট করে নেয়। পাখি বারবার হাত বাড়ালে সে কাজটা নিজেই করে নিচ্ছ শান। রেডি হলে পাখি ওয়ালেট আর চশমাটা হাতে নিতেই শান সেটা আগে আগে উঠিয়ে নেয়। এবার আর নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না পাখি। মুখ ফুটে বলেই ফেলে, কি হয়েছে? কেন এমনটা করছেন? শান তবুও নিরুত্তর ছিল। পাখিকে পাশ কাটিয়ে নিচে চলে আসতেই পাখিও দ্রুত পিছন পিছন নিচে নেমে আসে। ডাইনিংয়ে সাজানো নাস্তাগুলো এগিয়ে দিতেই খেয়াল হয় শান সোজা দরজার কাছ চলে গেছে। পাখি দৌড়ে গিয়ে পথ আগলে দাঁড়ায়। দুই হাত দুই দিকে ছড়িয়ে বলে, সমস্যা কি? কাল রাত থেকে এভয়েড করছেন কিসের জন্যে? শান ওর দিকে একবার চোরা চোখে তাকিয়ে পকেট হাতড়িয়ে ফোন বের করে পাখির সামনে ধরে। পাখি বোকার মতো ফোনের দিকে তাকায়। কিছু বুঝতে পারে না। কি? শান তবুও নিরুত্তর। বাম ভ্রুটা উঁচিয়ে মুখে বিরক্তির ছাপ এনে পাশ কাটিয়ে চলে যেতেই পাখি পিছন থেকে জড়িয়ে ধরে। পিঠের উপর মাথাটা ঠেকিয়ে চুপচাপ থাকে। শান নিজের বুকের উপর রাখা পাখির হাতে মুঠি দুটো আলতো হাতে ছাড়াতেই পাখি বলে ওঠে, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি ডাক্তার সাহেব? এমন শাস্তি দিচ্ছেন? শান কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে বলে, না। তাহলে? খুব শান্ত কণ্ঠে ফিরতি প্রশ্ন করে পাখি। কিন্তু তার কোনো জবাব পায় না সে। শান ঝনঝনে গলায় বলে, কাজ আছে, ছাড়ো। দেরি হয়ে যাচ্ছে। বলেই পাখির হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় শান। আর তার যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে পাখি। কয়েক ফোঁটা জল গাল গড়িয়ে পড়ে যায়। হুঁশ ফিরে চোখের পানিটা মুছে নিজেকে সান্ত্বনা দেয়, হয়তো দরকারি কোনো কাজ আছে। তাই বলে এভাবে চলে গেল? কিছু খেয়েও গেল না? এমন তো কখনো করে না,
হাজারটা চিন্তায় বুক ভারী হয়ে আসে পাখির। শানের এই সামান্য ব্যবহারই তার সহ্য হচ্ছে না। ভাবি। পিছন থেকে রনির ডাকে সম্বিত ফেরে পাখির। ভালো করে চোখের পানিটা মুছে ঠোঁট এলিয়ে রনিকে বলে, খেতে আসেন ভাইয়া। পাখির কথা মতো রনি খেতে আসে। রনিকে ডাইনিংয়ে বসিয়ে পাখি ইনার ঘরে চলে যায়। কিছু অঙ্ক করতে দিয়েছে সে। অঙ্ক শেষ মা? বলতে বলতে ইনার ঘরে ঢোকে পাখি। সহাস্যে ইনার জবাব দেয়, সে শোষ। ওকে এবার চলো নাস্তা খেয়ে তোমায় স্কুলে দিয়ে আসি। কেন? আচ্ছা। বলে ইনায়া পাখির হাত ধরে নিচে চলে আসে। ইনারকে স্কুলে দিয়ে আসার অনেকক্ষণ হয়েছে। বাড়িতে এসে বুঝতে পারে রনি বাড়িতে নেই। আজ থাকারও কথা নয়, রাখির সাথে ঘুরতে গেছো সে। এর মাঝে কতবার ফোনটা চেক করেছে অথচ শানের কোনো মেসেজ বা কল পায়নি সে। ভিতরে যেন কষ্টেরা দাপাদাপি করে বেড়াচ্ছে। সবাই ঠিকই বলে, বিয়ের পর নাকি ভালোবাসা ফুরিয়ে যায়। তাই তো, না হলে এভাবে হঠাৎ ইগনোর করার মানে কি? বৌমা, কি রান্না করবা আজ? রাহেলার কথায় ভাবনার সুতো ছেড়ে পাখির। চোখের জমানো জলটা লুকিয়ে বলে, যা ইচ্ছে রাধো চাচি। রাহেলা বুঝতে পারে পাখির মন ভালো নেই। দরজার চৈকাট ছেড়ে বিছনায় পাখির পাশে এসে বসে। মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মা? মাথায় রাখা হাতটার দিকে একবার তাকিয়ে ছলছলে চোখে রাহেলার দিকে তাকায় পাখি। পরম মমতায় রাত থেকে জমানো কষ্টগুলো গড়গড় করে বেরিয়ে আসতে চাইছে। চোখ নামিয়ে কোলের উপর রাখা বালিশের কভারটা খুঁটে চলেছে পাখি। নিঃশব্দে 2 ফোঁটা জল গড়িয়ে পড়তেই পাখি সন্তপনে মুছে নেয়। রাহেলা মুখটা উঁচু করে বলে, বলবে না কি হয়েছে? চাচি, উনি আমার সাথে কাল রাত থেকে কথা বলেন না। কি কারণে বলেন না তাও বলে না। আরে বাবা, আমায় না বললে বুঝবো কি করে আমার দোষটা কোথায়? আমার একটুও ভালো লাগছে না তার এমন ব্যবহার। বলতে বলতে কেঁদে ফেলে পাখি। রাহেলা নিঃশব্দে হেসে বলে, এত সামান্য কারণে এত কষ্ট পেও না বৌমা। শানবাবা তোমায় কতটা ভালোবাসে তা তুমি আন্দাজও করতে পারবে না। ওসব কিছু না চাচি। বিয়ের পর ফুরিয়ে যাচ্ছে সব, ঠোঁট উল্টিয়ে অভিমানী কণ্ঠে বলে পাখি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় তবুও শানের একটা কল বা মেসেজ পায় না পাখি। এমনি সময় প্রতিটা মুহূর্তে খোঁজ নেয় অথচ আজ। রাহেলা সারাদিনে চেষ্টা করেও পাখিকে খাওয়াতে পারেনি। ঘরের দরজা লাগিয়ে গুমোট হয়েছিল সারাদিন। অবাক হয় পাখি, কারণ ইনাহ আজ একটি বারও ডাকতে এলো না। সবাই কেমন যেন পর হয়ে যাচ্ছে দিন দিন। ভাবতেই কান্না চলে আসে পাখির। ইদানিং খুব সামান্য কষ্টেই চোখে জল আসছে পাখির। শানের সামান্য নীরবতাও তার সহ্য হচ্ছে না। নিজেকে অসহায় লাগছে তার। নিচে ড্রয়িং রুমে শর্মিলার কণ্ঠ শুনে কান খাড়া করে বোঝার চেষ্টা করে কি বলছে। কিন্তু কিছুই বুঝতে পারছে না পাখি। তাই অগত্যা নিচে নামতে বাধ্য হয়। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখে খান সাহেবও এসেছে আজ। মুহূর্তেই নিজের সব কষ্ট লুকিয়ে পা চালিয়ে দ্রুত নেমে আসে। সালাম জানিয়ে বসতে দেয় তাকে। পাখি হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকলে শর্মিলা বলে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই বৌমা। আমরা বাড়িরই লোক। আমাদের সাথে অতিথির মতো আচরণ করো না। আমার খারাপ লাগে। শর্মিলার কথাটায় কিছু একটা যেন ছিল, যেটা পাখির মন খারাপের মুহূর্তটাকে আরো বিষিয়ে তোলার জন্যে যথেষ্ট।
শর্মিলার কথা শেষ হতেই শান আব্দুল্লাহ সহ হাতে বড় বড় দুটো বাজারের ব্যাগ সমেত বাড়িতে ঢোকে। পাখির দিকে না তাকিয়েই পাশ কেটে শর্মিলার কাছে গিয়ে হাতে ধরিয়ে দেয়। লিস্ট মোতাবেক সব বাজার আছে কিনা সব দেখতে বলে। আম্মা, দেখো তো সবটা ঠিক আছে। কিছুক্ষণ পর শর্মিলা দেখে শুনে বলে, হ্যাঁ বাবু, সব ঠিক আছে। শর্মিলার সাথে কথা বলে শান আবারও পাখিকে পাশ কাটিয়ে খান সাহেবের কাছে এসে বসে। কুশল বিনিময় করে ক্ষীণ শীষ বাজিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। শানের যাওয়া দিকে অপলক চেয়ে থাকে পাখি। দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মা, ক্ষীণস্বরে ডাকে পাখি। শর্মিলা জবাব না দিয়ে মাথা উঁচু করে পাখির দিকে তাকায়। আমি কিছু করব? এভাবে বললে কেউই তোমাকে কাজ করতে দিবে না মা। বাড়ির বউরা এভাবে কাজের অনুমতি নেয় না। নিজে থেকে এসে করে, স্বাভাবিকভাবেই কথাগুলো বলে শর্মিলা। অথচ কথাগুলোর ঝাঁঝে পাখির ভিতর পড়ে যাচ্ছে যেন। নিজেকে সামান্য একটু ধাতস্থ করে বলে, সেদিন কাজ করতে চাইলাম দিলেন না তো, তাই আজ। রাহেলা ও কি এভাবেই মুখে মুখে তর্ক করে? পাখির কথার মাঝেই শর্মিলা পাখিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাহেলা কিছু না বলে মাথা নিচু করে কাজ করে। সবার আজকের ব্যবহার পাখিকে বারবার মনে করিয়ে দিচ্ছে পৃথিবীতে সে কতটা অসহায়। এতদিন পর আবারও নিজেকে এতিম লাগছে। জলভরা চোখ নিয়ে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসে পাখি। ইনার দিকে তাকাতেই ইনাহ মলিন মুখে ওর দিকে চেয়ে খান সাহেবের সাথে খেলায় মত্ত হয়। তোমার জন্যেই তো এ বাড়ির সাথে, এ বাড়ির মানুষদের সাথে আত্মার বাঁধনে বাঁধা পড়লাম। আর সেই তুমিও আজ। আপনমনে কথাগুলো আওড়িয়ে দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায় পাখি। ঘরে ঢুকেই বিছানায় নজর ফেলে বুঝতে পারে শান বাম পায়ের উপর ডান পা দিয়ে শুয়ে শুয়ে ফোনে কি যেন টাইপ করছে আর মিটমিট করে হাসছে। পাখি অপলক চোখে সেদিকে চেয়ে থাকে। শান একবার তাকিয়ে মুখের হাসিটা বিলীন করে আবারও ফোনে ব্যস্ত হয়। কি এমন হলো হঠাৎ? সবাই এত পরিবর্তন হলো কেন? কি করেছি আমি? ভেবেই চোখের পানিটা মুছে নেয়। ঠোঁটের ডগায় বিড়বিড় করে বলে, এভাবে মানব না আমি। আমাকে এভয়েড করার কারণ বলতেই হবে আজ। শানের দিকে পা বাড়াতেই শান ফোনটা কানে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পাখির পা থেমে যায়। আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে নিচে বসে পড়ে দুই হাতে হাঁটু জড়িয়ে শব্দ করে কেঁদে ফেলে। পানির শব্দের কাছে কান্নার শব্দটা খুবই ক্ষীণ শোনা যায়। তবুও শানের বুঝতে অসুবিধা হয় না পাখি কাঁদছে। ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে ভাবে, খুব বেশি হচ্ছে না তো। পুরো 1 ঘন্টা পর দরজা খুলে বাহিরে চলে আসে পাখি। শান তখনও শুয়ে শুয়ে ফোন টিপছে। পাখি ভেজা শরীরে পা টিপে কাবার্ডের কাছে এসে ড্রেস বের করে নেয়। তৎক্ষণাৎ মনে পড়ে দুদিন আগেও শান তার জামা কাপড় কাবার্ড থেকে বের করে দিত। সেই জামা ওয়াশরুমের ভিতরে দিতে কত খুনসুটি। যতক্ষণ না শানকে ভিতরে ঢুকতে দিত ততক্ষণ জামা হাতে পেত না পাখি। ভাবতে ভাবতে কাবার্ডের দরজা ঠাস করে লাগিয়ে আবারও ওয়াশরুমে চলে যায়। পাখির ফোলা ফোলা লাল চোখ দুটো নজর এড়ায় না শানের। সেদিকে তাকিয়ে নিজেকে খুব অপরাধী মনে হয় তার। বিড়বিড় করে বলে, কেন যে এই রনির কথা শুনতে গেলাম। এভাবে কষ্ট পেতে হতো না আমার বউটাকে। শানের ভাবনার মাঝেই পাখি শুকনা কাপড় পরে বের হয়ে আসে।
ভিজা কাপড়গুলো বেলকনিতে মেলে দিতেই বুঝতে পারে সন্ধ্যা হয়ে গেছে। পাখি ঘরে ঢুকতেই শানের চোখে চোখ পড়ে যায়। শান নজর সরিয়ে বলে, এতক্ষণ গোসল করলে কি জ্বর বাঁধানোর জন্যে? পাখি কোনো উত্তর না দিয়ে বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে থাকে। এমনি সময় শান কখনোই তাকে এভাবে শুয়ে থাকে দিত না। কখনো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে থাকত, কখনো কাঁধে মুখে গুজে দিত, নয়তো কখনো বুকে নিয়ে শুয়ে থাকত। আর আজ ভাবতে ভাবতেই কখন যেন ঘুমের রাজ্যে তলিয়ে যায় পাখি। ঘুম ভেঙে যায় পেটের খিদেও। আর যেন সহ্যই হচ্ছে না তার। সারাদিনে একটা দানাও পাখির চোখ পিটপিট করে খুলে দেখে পুরো ঘর আবছা ড্রিম লাইটের আলোতে ছেয়ে গেছে। ঘড়ির দিকে চোখ ফেলে দেখে 11:30 বাজে। এতক্ষণ ঘুমাইলাম, ভাবতে ভাবতেই বিছানা ছাড়ে পাখি। ঘরের লাইট জ্বালিয়ে দেখে শানের ফোনটা বালিশের কাছে, অথচ শান নেই। চারদিকে চোখ বুলিয়ে ফোনটা দ্রুত হাতে নেয়। তখন উনি কেন হাসছিল ওভাবে? ফোনের প্যাটার্ন পাখির নামের প্রথম অক্ষর। সেটা পাখি জানে। সে অনুযায়ী লক খুলতে গিয়ে অবাক হয় পাখি। কারণ প্যাটার্ন ভুল দেখাচ্ছে। ভিতরে কষ্টের পাহাড় গড়ে ওঠে মুহূর্তেই। সে দৃশ্য শান দরজার আড়াল থেকে দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। বিছনায় ফোনটা ছুঁড়ে ধীর পায়ে নিচে নেমে আসে। এতক্ষণে কারোরই জেগে থাকার কথা নয়। তবুও কেন যেন মনে হচ্ছে ঘরে ঘরে সবাই জেগে আছে। পাখি ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই অবাক হয়ে যায়। থ হয়ে চেয়ে থাকে চারিদিকে। রঙ্গ বেরঙ্গে লাইটে সাজানো পুরো ঘর। ড্রয়িং রুমের মাঝ বরাবর সুন্দর করে গাঁদা ফুলের পাপড়িতে লেখা, শুভ জন্মদিন মনি। হঠাৎ মনে পড়ে, আজ তো 23শে ডিসেম্বর। আপনা আপনি মুখে হাত চলে যায় পাখির। পা টিপে ফুলের মাঝখানে রাখা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতেই মাথার উপর রাখা ঝাড়বাতিটা শব্দ করে দুলে ওঠে। মাথা তুলে তাকায় পাখি। হাজারো ফুলের পাপড়ি ঝপঝপ করে গড়িয়ে পড়ে পাখির গায়ের উপর। ফুলের সুবাসে ছেয়ে যায় পুরো ঘর। মুহূর্তেই দেয়ালে টাঙানো ঘড়িটায় ধংধং শব্দ করে ওঠে। 24 তারিখ পড়ল তবে। হ্যাপি বার্থডে মনি, বলতে বলতে এগিয়ে আসে বাড়ির প্রতিটা সদস্য। পিছন ফিরে ঠোঁট টিপে কান্না সংবরণ করার চেষ্টা করে পাখি। শর্মিলা সামনে এসেই বুকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে বলে, শুভ জন্মদিন বৌমা। রাহেলা এসে গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, আমাদের সকলের মধ্যমণি। পাখি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারে না। শর্মিলার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে ওঠে। অভিমানী স্বরে বলে, ভেবেছিলাম আমায় বুঝি পর করে দিল। শর্মিলা হেসে বলে, তোমায় পর করার সাধ্য কার আছে মা? এত বড় কঠিন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। এরপর একে একে সবাই পাখিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। রাখি আর রেহানা হককেও সবার মাঝে খুঁজে পায় পাখি। সবাই সবার মতো নানান উপহার দিচ্ছে পাখিকে। ইনাহ ঘুমু ঘুমু চোখ দুটো টেনে টেনে তুলছে। সেদিকে চেয়ে হেসে ফেলে পাখি। কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, এত রাত জাগতে হবে না মা। তুমি ঘুমাও। ইনাহ নাকচ করে বলে, না আমি তোমায় উইশ করব তো মুন সাইন। আচ্ছা। ইনার কথায় হেসে ফেলে সবাই।
সবাই আছে কিন্তু কাঙ্ক্ষিত সেই মানুষটাই নেই যাকে খুঁজে চলেছে পাখির চোখ। আশপাশে চোখ বুলাতেই শর্মিলা কানে কানে বলে, আমার ছেলেকে খুঁজছো বুঝি? থতমত খেয়ে পাখি বলে লজ্জায় মাথা নিচু করে। শর্মিলা শোভাতক্তি করে বলে, আছে। আগে আমাদের সাথে সময় কাটাও, তারপর না হয় আমার ছেলেকে খুঁজে নিও। লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে পাখির। কেক কেটে সবার সাথে হালকা কিছু খেয়ে নেয় পাখি। অনুষ্ঠান শেষে রনি চলে যায় রাখি আর রেহানাকে বাড়ি পৌঁছে দিতে। শর্মিলা চলে যায় ও বাড়িতে। রাহেলা ইনাহকে শুয়ে দিতে চলে যায়। এত সময়ের মাঝে একবারও শানকে খুঁজে পায়নি পাখি। সারাদিনের অভিমান খুব গাঢ় হতে থাকে। এত আয়োজনের মাঝেও খুব ফাঁকা ফাঁকা লাগছে পাখির। সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। দরজায় পা রেখে সামান্য ভিড়িয়ে দিয়ে ভিতরে ঢুকতেই গলার কাছে ওড়নায় টান পড়ে। আবছা আলোয় হকচকিয়ে ওঠে পাখি। শুকনো ঢোক গিলে বলে, কে? একটা মৃদু হাসির শব্দ কানে ভেসে আসে পাখির। সে শব্দটা পাখির চেনা। মানুষটাকে ঠাওর করতে পেরে অভমানে চোখ মুখ শক্ত হয়ে আসে। ওড়নাটা রাগে হেঁচকা টান দিয়ে 2 কদম এগিয়ে যেতেই চুলে টান পড়ে। নং ছাড়েন। আমার ব্যথা লাগছে, দাঁত কিরমির করে কথাটা বলে পাখি। তৎক্ষণাৎ পাখিকে একদম নিজের মুখোমুখি নিয়ে আসে শান। চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে নেয় পাখি। চুল চেপে ধরা শানের হাতটা চেপে ধরে পাখি। কপালে গাঢ় উষ্ণ ঠোঁটের স্পর্শে চোখ মেলে তাকায় পাখি। চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। 2 হাত বুকে ঠেলে দিতেই শান আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলে, হ্যাপি বার্থডে জান পাখি। বা পাখি বলে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। শান শব্দ করে হেসে পিছনে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। পাখি মাত্র 1 ইঞ্চির দূরত্বে শানকে বুঝতে পেরে আরেকটু সরতেই গলায় কোনো কিছুর অস্তিত্ব টের পায়। ততক্ষণে শানের হাত গলার পিছনে চলে যায়। গলায় হাত দিয়ে বুঝতে পারে মোটা একটা চেইন পরিয়ে দেয় শান। স্তম্ভিত হয়ে যায় পাখি। শান গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। পাখি আবারও হাত দিয়ে চেইনটা স্পর্শ করে দেখে স্বর্ণের মোটা একটা চেইন। শান ওকে টেনে এনে বিছানায় বসিয়ে একটা লাল বক্স থেকে মোটা 2টো হাতের চুড়ি বের করে মুচকি হেসে হাতে পরিয়ে দেয়। এরপর পিছনে গিয়ে চুল সরিয়ে কানের দুল 2টো খুলে নতুন গড়িয়ে আনা ঝুমকো জোড়া পরিয়ে দেয়। পাখি অবাক চোখে শানকে দেখে বারবার। এবার শান সামনে এসে বসে বলে, শুভ জন্মদিন জান। লাগবে না এসবের। জুতো মেরে গুরুদান। ভালোবাসি তো। সারাদিন বিনা কারণে চোখের জল ঝরিয়ে এত সব আমার চাই না ডাক্তার সাহেব, ছলছলে চোখে করুণ কণ্ঠে বলে ওঠে পাখি। শান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমায় একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বিলিভ মি, তোমায় ইগনোর করার বুদ্ধি রনির। কিন্তু ভাবতে পারিনি তোমার এতটা কষ্ট হবে। পাখি কিছু না বলে সারাদিনের জমানো অভিমানটা উগরে দেয়। শ্রাব্য অশ্রাব্য সখানিক গালি দেয় শানকে। শান মন্ত্রমুগ্ধের ন্যায় সেসব শুনে বলে, বাহ, তোমার মুখে এই গালিগুলো এত মিষ্টি লাগছে কেন? পাখির রাগ আরও বেড়ে যায়। দাঁত কিরমির করে শানের দিকে এগিয়ে গলায় কামড় বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে ব্যথ সহ্য করে শান।
হঠাৎ হুঁশ ফিরতেই পাখি সরে আসে। চেয়ে দেখে সামনের 8টা দাঁতের প্রতিচ্ছবি যেন জ্বলজ্বল করছে। অপরাধ বোধ জেগে ওঠে মনের মাঝে। হাত বাড়িয়ে জায়গাটা ছুঁতেই শান মুচকি হেসে বলে, রাগ কমেছে? পাখি বিছানা ছেড়ে উঠে গহনাগুলো খুলতে খুলতে বলে, আর কোনোদিন এমন করলে আমি দূরে চলে যাব। যেতে দিল তো। পাখির হাত থামিয়ে দিয়ে বলে শান। পুনরায় বলে, খুলো না। থাকুক একটু দেখি। পাখির হাত থেমে যায় মুহূর্তেই। যেদিন হারিয়ে যাব সেদিন এভয়েড করার কাউকেই পাবেন না। কথাটা যা বলেছ আর কোনো দিন বলো না। আমি বাঁচব না জান। চলবে।